আগে বলেছি সেটা হলো যে আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এটার এই অধ্যায়টার দুইটা পার্ট। একটা হচ্ছে আমাদের অ্যালগরিদম ফ্লোচার্ট যেখানে ছিল সেটা একটা অংশ, এবং দ্বিতীয় অংশটা হচ্ছে সি প্রোগ্রামিং, অর্থাৎ আমরা সি প্রোগ্রামের বিভিন্ন প্রোগ্রাম কীভাবে স্টার্ট করতে হয়, অথবা কিভাবে একটা প্রোগ্রাম গঠন করতে হয়, অথবা একটা আংশিক গঠিত প্রোগ্রাম থেকে কিভাবে অন্যান্য ফাংশনের বা কোশ্চেনের আনসার দেওয়া যায়, অথবা সি প্রোগ্রাম থেকে কিভাবে আমরা একটা ফ্লোচার্ট গঠন করতে পারি অথবা অ্যালগরিদম লিখতে পারি, সেগুলো আমরা দেখব ক্রমান্বয়ে। তো সেই জন্য প্রথমে আমরা আসি আসলে সি প্রোগ্রামিং জিনিসটা কী। ঠিক আছে, তো এটা হলো কম্পিউটার একটা উচ্চ স্তরের একটা ভাষা আর কি। তো এক্ষেত্রে আমাদের খালি সি প্রোগ্রামিং নয়, এক্ষেত্রে সি রয়েছে, সি প্লাস প্লাস, পাইথন, জাভা, এরকম উচ্চস্তরের অনেকগুলো সফটওয়্যার আমাদের রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা এই যে আমাদের যে উচ্চস্তরের যে ভাষাগুলো সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, স্ট্রাকচার আকারে সাজাতে পারি। তো এখানে বলাই হয়েছে সি প্রোগ্রাম হচ্ছে উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা বা হচ্ছে স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ, এবং এটা 1970 সালে ড্যানিস রিচি তিনি এই সি প্রোগ্রামিং এটা আবিষ্কার করেছেন। তো সি প্রোগ্রামিং যেহেতু আমরা পড়তেছি, সি প্রোগ্রামিংয়ের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা সৃজনশীলের ক্ষতে দিতেই পারে যে 4-5টা বৈশিষ্ট্য লিখো, অথবা সি প্রোগ্রামের বৈশিষ্ট্য লেখো, এইভাবে বলতে পারে। তো আমি যদি প্রথমেই বলি যে আমাদের সি প্রোগ্রামার শুরুতে হেডার ফাইল, সি প্রোগ্রামের শুরুতেই হচ্ছে তোমার হেডার ফাইল থাকতে হবে। হেডার ফাইল কি সেটা আমি আলোচনা করব, ডোন্ট ওরি। এগুলো জাস্ট কী বলতেছে সেগুলো একটু মনে রাখতে হবে। মেইনের পরে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়। মেইন ফাংশন থাকতে হবে যা অবশ্যই প্রয়োজনীয়, মানে এটা লাগবেই আর কি। এরপর স্টেটমেন্ট, সেকেন্ড বন্ধনী বা সেকেন্ড তোমার যে ব্র্যাকেট রয়েছে সেটার ভিতর থাকতে হবে। এরপর হচ্ছে স্টেটমেন্টের ভিতর প্রতিটি, এখানে প্রতিটা কাটা, স্টেটমেন্টের ভিতর প্রতিটি লেখা শেষে সেমিকোলন দিতে হবে। ইহা খুবই খুবই গুরুত্বপূর্ণ। মনে করো তুমি খুব সুন্দর করে প্রোগ্রাম লিখলে, সাজালে, কিন্তু স্টেটমেন্টের শেষে তুমি সেমিকোলন ইউজ করলে না, তোমার প্রোগ্রাম ভুল হয়েছে এবং সেটা রান করবে না। মনে থাকে যেন। বিশেষ করে যদি ভবিষ্যতে যদি কখনও কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা যে কোনো ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট পড়লেই আসলে সি প্রোগ্রামিংয়ের কাজ করা লাগে, বা তুমি যেই ইঞ্জিনিয়ারিংই করো না কেন, অথবা তোমার যদি আমি যদি বলি বায়ো ইনফরমেটিক্স নিয়েও পড়তে চাও, অথবা তোমার যদি বলা হয় যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে তুমি পড়তে চাও, ম্যাথমেটিক্স নিয়ে পড়তে চাও, ফিজিক্স নিয়ে পড়তে চাও, অবশ্যই তোমাকে সি প্রোগ্রামিং জানতে হবে। আধুনিক এই যুগে তোমার সি প্রোগ্রামিং অথবা প্রোগ্রামিং পারাটা একটা অ্যাডভান্সড লেভেলের কাজ, আসলে এটা তোমাকে পারতেই হবে। যদি তুমি সায়েন্স নিয়ে পড়তে চাও তোমাকে এটা শিখতেই হবে, এটার কোনো বিকল্প আসলে নাই। তো খালি প্রোগ্রামিং বলতে সি না, এটা সি আছে, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এরকম অসংখ্য কাজ রয়েছে আসলে। এরপরে তারা এটা সেকেন্ড আমাদের হচ্ছে সেমিকোলন ইউজ করতেই হবে। তবে শর্তের শেষে সেমিকোলন দেওয়া যাবে না, মানে আমি যখন কোনো শর্তকে রিপ্রেজেন্ট করব একটা প্রোগ্রামিংয়ের মধ্যে, তখন সেই ক্ষেত্রে আমি এই সেমিকোলনটাকে ব্যবহার করব না। এরপরে এক মেশিনের প্রোগ্রাম অন্য মেশিনে চলে, এতে মন্তব্য করতে হয়, এরকম হচ্ছে যে হ্যাশ, মানে আমাদের মডুলাস ব্যবহার করে হ্যাশের মধ্যে এর ভিতরে আমরা মন্তব্য ইউজ করতে হবে আমাদের। তো এ ছিল সি প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্য। আমরা যেগুলো ডিসক্রাইব আমি করিনি সেগুলো অবশ্যই পরবর্তী দিকে আমি আলোচনা করব, পেয়ে যাবে, ডোন্ট ওরি। আমরা এছাড়া আরও কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের জানতে হবে, কোশ্চেনে আসে। ঠিক আছে, যেমন প্রথমে রয়েছে কিওয়ার্ড আসলে কি, আলোচনা করো। তো কিওয়ার্ড জিনিসটা আসলে কি? কিওয়ার্ডটা হলো সংরক্ষিত শব্দ যা বিশেষ অর্থ বহন করে, অর্থাৎ একটা নির্দিষ্ট, মানে তুমি যখন সি প্রোগ্রামিংয়ের কাজ করবা, তুমি মনে করো টাইপ করতেছ INT, এটা পুরোটা লিখতে হবে না, তুমি যখন আই লিখবে তখনই দেখবে যে তোমার টাইপিংয়ের নিচে এটা চলে আসছে। আমরা অনেক সময় মনে করো তুমি যখন ডিকশনারিতে গিয়ে একটা শব্দের অর্থ জানতে চাও, তুমি কি করো, সাপোজ মনে করো তুমি লিখতেছো যে আমি এস্টিমেশন শব্দের অর্থ বের করতে চাচ্ছি, তুমি যখন ESTI এভাবে শব্দ লেখো, দেখবে এস্টিমেট আসে, এস্টিমেশন আসে, এস্টিমেটেড আসে, এভাবে অনেকগুলো শব্দ কিন্তু চলে আসে। তো একইভাবে তুমি যদি সি প্রোগ্রামে গিয়ে, মানে ওই সফটওয়্যারে গিয়ে তুমি যদি মনে করো একটা কোডিংয়ের কাজ করতেছো বা প্রোগ্রামের কাজ করতেছো, তুমি যখন লিখবা FLO, এই পুরো অংশটুকু লেখার আগেই যখন তুমি অল্প একটু অংশ লিখবা, দেখবে যে পুরোটা চলে আসছে।
তখন জাস্ট তুমি ওখানে ক্লিক করলে তোমার এটা হয়ে যাবে। যেভাবে আমরা এস্টিমেশন পুরোটা লেখার আগে আমি যখন ইএসটি লিখছি তখন দেখবে আমাদের এস্টিমেশন চলে আসছে, তখন আমি এস্টিমেশন কিন্তু উঠাই ফেলতে পারি। ঠিক এখানেও একই রকম। এই জন্যে বলছি এগুলো সংরক্ষিত শব্দ যেগুলো বিশেষ অর্থে আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এরপর রয়েছে সি প্রোগ্রামে কিছু সংরক্ষিত শব্দকে আমরা কিওয়ার্ড বলতেছি, যার অর্থ কম্পাইলার, যার অর্থ কম্পাইলারের কাছে নির্ধারণ করা থাকে। অর্থাৎ আমি যে শব্দটা ব্যবহার করতেছি এটা কী অর্থে ব্যবহার হচ্ছে এটা কম্পাইলারের কাছে আমাদের সংরক্ষিত থাকে। এখন প্রশ্ন করতেই পারো কম্পাইলার কি, এটা আমি আলোচনা করেছি, যদি আবার একটু বলতেছি। কম্পাইলার হচ্ছে যে ট্রান্সলেট করতেছে। আমি সাধারণত একটা নিম্ন স্তরের ভাষাকে উচ্চ স্তরের ভাষায় বা কম্পিউটার ভাষায় আর যদি সুন্দর করে বলি সেটা হচ্ছে যান্ত্রিক ভাষায় আমি পরিণত করতে যাচ্ছি। যে এই একটা স্বাভাবিক ভাষাকে যান্ত্রিক ভাষায় পরিণত করতে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে কম্পাইলার। তো সি প্রোগ্রামে আমার 32টা ওয়ার্ড বা কিওয়ার্ড রয়েছে, এটা পরীক্ষায় আসে কয়টা মনে রাখতে হবে, 32টা। এখানে আমি বেশ কয়েকটা নাম দিয়েছি, তবে সবগুলো আমার লাগবে না, যেগুলো লাগবে সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে ইন্ট, প্লট, এই দুইটা, এবং সার। ইন্ট, প্লট, সার এইগুলো। এরপরে হচ্ছে তোমার সুইচ, এরপর তোমার ফর, ডু, হোয়াইল, এগুলো তোমার সবচেয়ে বেশি লাগবে বা এগুলো দিয়ে আমি কাজ করাবো। আমি যেগুলো বলতেছি আবার একটু বলতেছি, যেগুলো তোমার নাম মনে রাখতে হবে অথবা সবগুলোই তোমার শেখা উচিত। সেটা হলো ইন্ট, প্লট, সার ও ব্রেক রয়েছে, ব্রেকটা একটু শিখবা। এরপর হচ্ছে তোমার সুইচ, এরপর তোমার হচ্ছে ফর, ডু, হোয়াইল, এগুলো তোমাকে জানতে হবে। তাহলে আমরা কিওয়ার্ড দেখলাম, কিওয়ার্ড আসলে কি এবং কয়টা কিওয়ার্ড রয়েছে, কোনগুলো আমাদের লাগবে সেগুলো আমরা দেখলাম। এরপর আমরা দেখি যে চলক আসলে কি, চলক জিনিসটা আসলে কি। আমরা সাধারণত চলক বলতে কি বুঝি, যে চলক মানে হচ্ছে যেটা মান আসলে কি হয়, পরিবর্তন হয়, মানে যেটার মান স্থির নয়, একটা পরিবর্তনশীল মান। এক্সের মান কখনো সমীকরণ থেকে 2 পাই, কখনো 5 পাই। আমরা চলক বলতে কিন্তু সেটাই বুঝি, তাই না? কিন্তু আইসিটি বা প্রোগ্রামে চলক বলতে আসলে কী বোঝায় জানো? সেটা হচ্ছে হোল্ডার, যে ডাটাকে হোল্ড করে। ঠিক আছে, তাহলে আইসিটিতে আমি কিন্তু বাংলা কথা বলতে, সেটা একটু মনোযোগ দিয়ে ধরো। এখানে কী লেখা আছে সেটা আমি পরে বলতেছি। চলক, প্রোগ্রামিংয়ের ভাষায় চলকটা বা ভেরিয়েবলটা কি, সেটা হলো চলক হচ্ছে যে ডাটাকে হোল্ড করে। চলক কি? চলক হচ্ছে যে ডাটাকে হোল্ড করে বা ধারণ করে, সেটা হচ্ছে চলক। তাহলে আমরা ম্যাথমেটিক্সে শিখতেছি চলক হচ্ছে যার মান পরিবর্তনশীল, কিন্তু আইসিটি বা আমি প্রোগ্রামিংয়ের ভাষায় চলক বলতেছি তাকে যে হচ্ছে যে আমার বিভিন্ন ডাটাকে হোল্ড করে, সেটা হচ্ছে আমার চলক। এখানে সে কথাটাই বললো যে সি প্রোগ্রামে যার মান পরিবর্তনশীল সেটাকে, সি প্রোগ্রামে এমনিতে যার মান পরিবর্তনশীল সেটা হচ্ছে চলক। আর মেমোরি অ্যাড্রেস সরাসরি ব্যবহার না করে একটি নাম দিয়ে এই নামের অধীনে ডাটা রাখা, মানে ডাটাকে হোল্ড করা। একটা নির্দিষ্ট মেমোরির অধীনে আমি যখন ডাটাকে হোল্ড করতেছি সেটাকে আমি চলক বলতেছি। তাহলে চলক বলতে আমি যেটা মূল কথা বলেছি সেটা একটু মনে রাখবা, কাজে দিবে। তো সেই চলকটা হচ্ছে আমার 2 প্রকার। কি চলক হচ্ছে আমার গ্লোবাল চলক আর একটা হচ্ছে লোকাল চলক। আমার গ্লোবাল চলক হচ্ছে মেনের আগে ব্যবহৃত হয়। আমি যখন সি প্রোগ্রাম লিখব তখন দেখবে এগুলো ফর করে ক্লিয়ার হয়ে যাচ্ছে, বাট এগুলো এখন বেসিক, একটু মনে রাখতে হবে। আর লোকাল চলক হচ্ছে মেনের পরে ব্যবহৃত হয়। আমাদের মেন হচ্ছে একটা স্টেজ, সেখানে আমরা যেমন সি প্রোগ্রামিংয়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে মেইন যে ফাংশন সেটা থাকা। মেইন ফাংশনের আগে আমরা যা লিখি সেগুলো, যে চলকগুলোকে ডিক্লেয়ার করি সেগুলো হচ্ছে গ্লোবাল চলক, আর মেইন ফাংশনের পরে আমরা যত চলক আনবো লিখবো সেগুলো হচ্ছে লোকাল চলক। এরপর এখানে কোশ্চান বলতে একদম চলকের নিয়মগুলো লিখো, এখানে এটাকে কোশ্চানও চলে আসে। চলকের নিয়মগুলো হচ্ছে যে, মানে এটাকে বলা হয় যে নেমিং রুল। এগুলো যখন ইন্টারে তো আসো, মানে ভবিষ্যতে যদি কখনো সি প্রোগ্রাম নিয়ে পড়ালেখা তোমার আসে, যে কোনো সাবজেক্টেই পড়ে আসতেই পারে, তখন তুমি এটা ইংলিশে পড়বা। ভার্সিটি তো পাবলিক ভার্সিটি, বাংলা নাই আর, সেখানে সব ইংলিশ মিডিয়াম হয়ে যায়। তো সেখানে তখন দেখবে যে তুমি পড়তেছো নেমিং রুল। কোশ্চানটা এইভাবে আসে কি, যে নেমিং রুল। তো কার নেমিং? চলকের নেমিং রুল। সেটা হলো চলকের নামের প্রথম বর্ণ দিয়ে শুরু করতে হবে, কোনো সংখ্যা দিয়ে শুরু করা যাবে না। অর্থাৎ তুমি কোনো একটা চলক লিখতেছো, চলকটা তুমি যদি মনে করো যদি লেখো 5ST বা 5 লেখো 5 নাদিম, 5NADIM নাদিম, এটা ভুল। কারণ চলকের নামের চলক বলতে আমরা কি শিখছি? চলক বলতে আমরা ম্যাথমেটিক্সে শিখছি চলক হচ্ছে ABC অথবা XYZ, এগুলো চলক। বাট এখানে চলক বলতে শুধু ওটা বোঝাচ্ছে না, এখানে চলক বলতে বড় একটা শব্দ হতে পারে চলক, কোনো একটা সংখ্যা তো অবশ্য সংখ্যা চলক হতে পারে, তবে সংখ্যা শুরু হবে না।
আমরা ম্যাথমেটিক্সে চলক বলতে যেভাবে এক্স ওয়াই জেড এবি চিনি সেরকম না, এখানে চলক বলতে বোঝাবে যে একটা সংখ্যা একটা শব্দ হতে পারে, এখানে আমার বর্ণ ইউজ হতে পারে, আবার আমার এটাকে কী বলে আন্ডারলাইনও ইউজ হতে পারে বা আন্ডার কোড যেটাকে বলে। তো এখানে যে নেমিং রুলটা রয়েছে চলক লেখার যে নিয়ম, সেক্ষেত্রে কখনোই সেটা আসলে সংখ্যা দিয়ে শুরু করা যাবে না, সেটাকে বর্ণ দিয়ে শুরু করতে হবে। তাহলে আমি এখানে যে লিখলাম যে 5ST, এটা এই যে চলক লেখার নিয়ম, এটা কিন্তু ভুল। যদি আমি এইভাবে লিখি যে ST5, তাহলে এটা হচ্ছে চলক লেখার সঠিক নিয়ম। তাহলে চলক লেখার আমরা 1 নম্বর নিয়মে পেলাম যে সংখ্যা দিয়ে শুরু করা যাবে না, বর্ণ দিয়ে শুরু করতে হবে। 2 নম্বর নিয়মে আমাদেরকে বলতেছে যে চলকের নামের মধ্যে কোনো ফাঁকা ব্যবহার করা যাবে না, তবে আন্ডার স্কোর সেটা ব্যবহার করা যাবে। কীরকম আমরা দেখলে বুঝবো, যেমন যদি লেখা হয় যে ST, আমি লিখতেছি ST, তারপর দেখো আমি একটা আন্ডারলাইন সেটা দিয়ে লিখলাম যে সেটা নেম, এরপর লিখলাম ST, আমি স্পেস দিলাম, দিয়ে লিখলাম নেম। তাহলে তুমি এই যে লেখা হলো যে ST এরপর ফাঁকা জায়গা দিয়ে লিখলাম নেম, এটা ভুল। এটা হচ্ছে কি ভুল, কারণ আমার ফাঁকা জায়গা কি রাখা যাবে না। অর্থাৎ চলক কখনো দুইটি শব্দ মিলিয়ে কখনো একটি চলক হয় না। চলক হতে হলে একটি শব্দ এসে হতে হবে যেখানে আমার সংখ্যা থাকা যাবে, সেটা সমস্যা না, কিন্তু কোনো ফাঁকা জায়গা থাকা যাবে না। এখানে কিন্তু ফাঁকা জায়গা আছে, ঠিক আছে। এরপরে এটা এখানে চলে আসছে, বাট এখানে হাইফেন একটা বিশেষ হচ্ছে একটা প্রতীক, সেটা ব্যবহার করা যাবে না, সেটা একটু পরে দেখবে। তার মানে এটাও কিন্তু আসলে ভুল। আমার এটা আবার সঠিক, কারণ এখানে আমি একটা হচ্ছে যে আন্ডারলাইন ব্যবহার করছি বা আন্ডারস্কোর ব্যবহার করছি, এটা এই জন্য সঠিক, কারণ আমি ST লেখার পরে এখানে কোনো ফাঁকা কিন্তু আমি দেখাচ্ছি না, আমি কিন্তু কোনো ফাঁকা জায়গা রাখতেছি না। যে ফাঁকা জায়গাটা তুমি দেখতেছো সেটা একটা শূন্যস্থান দেখাচ্ছে, তার মানে এটা কিন্তু ফাঁকা না, তাহলে এটাও চলক হিসেবে সঠিক। এরপরে আসতেছে আমার চলকের নামের মধ্যে বিশেষ কোনো অক্ষর বলতে বুঝেছি স্পেশাল ওয়ার্ড, যেমন আমার স্টার চিহ্ন ব্যবহার করা, হেস চিহ্ন ব্যবহার করা, @ অ্যান্ড হাইফেন, যেটা একটু আগে আমি ভুল বলে আসলাম, যেমন হাইফেন থাকা যাবে না, আমি বলছি যে ফাঁকা থাকা যাবে না, এখানে কিন্তু ফাঁকা নাই, কিন্তু ফাঁকা নাই এর অর্থ এই নয় যে এটা সঠিক, কারণ এখানে আমি ফাঁকা নাই ঠিক আছে, বাট আমি এখানে হাইফেন ব্যবহার করছি। ওই হাইফেন যেটা হচ্ছে স্পেশাল একটা ওয়ার্ড বা স্পেশাল হচ্ছে যে কোনো অক্ষর, সেজন্য এটা এখানে ভুল, ঠিক আছে, এটা এখানে চলে আসবে অবশ্য। যেমন এখানে লেখা হলো ST অ্যান্ড নেম, তাহলে এটা ভুল। ST @ নেম, এটাও ভুল। এরপর লেখা হলো ST হাইফেন নেম, এটা ভুল। তাহলে ঠিক আছে, আমরা বুঝতে পারলাম যে আমাদের বিশেষ কোনো অক্ষর এটা ব্যবহার করলে আমার ওই চলকটা আসলে ভুল হিসেবে গণ্য হয়, মানে লেখার নিয়মটা ভুল হয়েছে। এরপরে আছে আমাদের একই নামে একাধিক চলক ব্যবহার করা যাবে না, তবে ছোট ও বড় হাতের আলাদা করে ব্যবহার করা যাবে। যেমন আমি A লিখতে পারবো, স্মল a লিখতে পারবো, কিন্তু একটা চলক আমি অলরেডি ডিক্লেয়ার করে ফেলছি যে ক্যাপিটাল A, অথবা স্মল a একবার ডিক্লেয়ার করে ফেলছি, আবার আরেকটা চলককে আমি স্মল a দ্বারা ডিক্লেয়ার করতে পারবো না, কারণ একবার তাকে ডিক্লেয়ার করে ফেলছি। তুমি যখন সি প্রোগ্রামিং লিখবা অথবা প্রোগ্রাম যখন লিখবা, তখন রান করাতে গেলে দেখবা যে একই রকম চলক যদি দুইবার লিখে ফেলো, তাহলে তোমার প্রোগ্রামটা রান করবে না। এটা প্রোগ্রাম যখন প্রোগ্রামের একটা অবশ্যই সফটওয়্যার নামাতে বলবো, সেটা কোড, সেটা নামালে ও সফটওয়্যারটার নামই মনে হয় কোডিং, ওটা নামালে ওখানে যখন কাজ করো তখন তোমাকে কিন্তু ওই প্রোগ্রামে তুমি কী কী ভুল করছো তোমাকে ধরিয়ে দিবে, সেখানে চলকের ভুলগুলো ধরিয়ে দেওয়া হয় এবং বিবরণ দেওয়া হয়। এরপর আসা চলকের নামের মধ্যে সর্বোচ্চ 31টি ক্যারেক্টার ব্যবহার করা যাবে। একটা চলক, আমরা ম্যাথমেটিক্সে কী দেখি, চলক বলতে আমরা একটা XY, এক্স একটা চলক, ওয়াই একটা চলক, মানে একটা মাত্র অক্ষর। কিন্তু প্রোগ্রামিংয়ের মধ্যে তুমি যদি কাউকে চলক হিসেবে ডিক্লেয়ার করতে চাও, তাহলে নিয়ম মেনে তুমি 31টা পর্যন্ত অক্ষর সেখানে রাখতে পারবা সর্বোচ্চ। তবে আমরা এত বিশাল আমাদের যে প্রোগ্রামিংয়ে আমরা কাজ করবো, এত বড় মানে চলক আমাদের নিতে হবে না। এরপর রয়েছে কিওয়ার্ডকে চলকের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। আমরা কিওয়ার্ড হিসেবে দেখলাম যে আমাদের কি কি রয়েছে, আমাদের প্লট রয়েছে, ইন্ট রয়েছে, চার রয়েছে, লং, অটো, ফর, ডু, হোয়াইল, নিউ, এরকম অনেকগুলো আমাদের কিন্তু কিওয়ার্ড রয়েছে, যেটা আমি প্রথমে পড়ে এসেছি, এই যে জায়গায় দেখতে পাচ্ছ সেগুলো। এগুলো কিন্তু এক একটা শব্দ এক একটা অক্ষর হিসেবে ব্যবহার হচ্ছে, তাই বলে তুমি এটাকে কখনোই ভেরিয়েবলের জায়গায় বা চলকের জায়গায় ব্যবহার করতে পারবে না, ঠিক আছে। তার মানে তোমার নিয়ম মানছে যে কোনো ফাঁকা জায়গা নাই, তুমি সব বর্ণ দিয়ে শুরু করছো, কিন্তু তাই বলে তুমি স্পেশাল ওয়ার্ড লিখে ফেলবা, এটা হওয়া যাবে না। কিওয়ার্ড লিখে ফেলবা, সেটা হওয়া যাবে না, তাহলে সেটা ভুল, ঠিক আছে। তাহলে নিয়ম আমাদের সবগুলোই মনে রাখতে হবে, মেনে চলতে হবে। এরপরে এক্সপ্রেশন বা রাশিমালা কি, আমরা অলরেডি চলকের নিয়ম শেষ করে ফেলছি।
এটা 7 লেখা উচিত নয়, এটা নতুন পার্ট। সেটা হলো যে এক্সপ্রেশন বা হচ্ছে যে আমাদের রাশিমালা কি, সেটা হচ্ছে যে কতগুলো অফারেন্ট, অফকোড, কনস্ট্যান্ট এর অর্থবোধক উপস্থাপন বা উপস্থাপনাকে আমরা এক্সপ্রেশন বলতে পারি। এক্সপ্রেশন মানে যেমন আমরা বলি না তার এক্সপ্রেশনটা ভালো ছিল না, মানে সে যে মানে নিজেকে উপস্থাপন করছে কীভাবে। মনে করো আমি একটা কোনো অনুষ্ঠানে গিয়ে বক্তৃতা দিচ্ছি, কথা বলতেছি, কিন্তু আমার কথা বলতে গিয়ে আমি আটকে যাচ্ছি, তাহলে আমি এই সময় অনেক মানুষ বলবে কি তার এক্সপ্রেশনটা ভালো না। সে কথা বলতেছে ভালো, কিন্তু তার ভাবভঙ্গিগুলো ভালো না, সে দেখে দেখে পড়তেছে রিডিং, এরকম। সেগুলোকে আমরা কিন্তু এক্সপ্রেশন শব্দটার সাথে আগে থেকে পরিচিত। তাহলে এক্সপ্রেশন মানে কি, যে উপস্থাপন করো বা উপস্থাপনা, ঠিক আছে। তো যেমন এখানে বলছে যে a² + 2ab + b², তাহলে আমি এটাকে কীভাবে উপস্থাপন করব, যেমন আমি একটা মানুষ, তাই বলে আমি লুঙ্গি পরে এরপরে হচ্ছে যে মানে ড্রেস কোড মেনটেন না করে কোনো একটা ফর্মাল মিটিংয়ে অ্যাটেন্ড করলাম, এটা হবে না। আমাকে ফর্মাল মিটিংয়ে অ্যাটেন্ড করতে হলে আমাকে একটা পরতে হবে, আমাকে একটা ড্রেস কোড মেনটেন করতে হবে, আমি ব্লেজার পরতে হবে, টাই পরতে হবে, ঠিক না, চুলের একটা ভালো কাটিং দিতে হবে, শেভ করতে হবে। তো একইভাবে তুমি যখন এইভাবে লিখতেছো, এটা তো তুমি একজন মানুষ ধরে নাও, কিন্তু তুমি যখন সেটাকে কোডিংয়ে বা একটা সি প্রোগ্রামিংয়ে তাকে যখন এক্সপ্রেস করবা, প্রকাশ করবা বা উপস্থাপন করবা, কীভাবে করবা, সেখানে আসলে a² বলতে এ কয়টা, 2টা, সেটাকে গুণ আকারে হয়। তাই বলে তুমি a গুণ b লিখতে পারবে না, প্রোগ্রামে কোনো গুণ নাই। প্রোগ্রামে তোমাকে লিখতে হবে a#a, মানে এটা দ্বারা বোঝাচ্ছে a গুণ a। এরপর লেখা আছে প্লাস লিখতে পারবা, সেটা সমস্যা নেই, প্লাস লেখা হলো। তারপর লেখা আছে 2 গুণ a গুণ b, তার মানে তোমাকে লিখতে হবে 2/a#b, মানে এই হ্যাশগুলো দ্বারা কী বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে। এরপরে প্লাস b#b, আশা করি বুঝতে পারছো। একইভাবে দ্বিতীয়টা দেখতেই পারতেছো, এগুলো হচ্ছে এইভাবে লেখা হলো। এটাকে আবার এইভাবেও লেখা যায়, যেহেতু পাওয়ার আছে, পাওয়ার a,2 দিয়েও লেখা যায়, পাওয়ার b² ছিল b,2 লেখা যাবে। তো এই ছিল তোমার এক্সপ্রেশন। আরও দুই একটা এক্সপ্রেশন এখানে লেখা আছে, দেখেই বুঝতে পারতেছো। আই হোপ সেগুলো একটু ক্লিয়ার করবা। আর মানে তোমার এটাকে কি বলে, প্রোগ্রামের মধ্যে যোগচিহ্ন ঠিকই থাকে, বিয়োগ চিহ্ন ঠিক থাকে, কিন্তু গুণ আর ভাগের ক্ষেত্রে সেটাকে এক্সপ্রেশনগুলো পাল্টে যায়। সেটা কীরকম, গুণ চিহ্নের এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা হ্যাশ ব্যবহার করব, আর ভাগ চিহ্নের ক্ষেত্রে আমরা এ চিহ্নটাকে ব্যবহার করব। এটা দ্বারা কিন্তু ভাগ চিহ্ন বোঝায় বা ভাগ করা বোঝায়। যেমন এখানে লেখা আছে আমি যদি রুটটা ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে আমার আরেকটা কথা, এই রুটের ক্ষেত্রে রুট লেখা যাবে না, সেটাকে লিখতে হবে SQRT², মানে সেটা দ্বারা বোঝাচ্ছে যে এটা রুট করতেছো তুমি। যেমন এখানে দেখো রুট ছিল, আমি লিখলাম SQRT। তাহলে আমার যে এক্সপ্রেশনটা, প্রকাশ মাধ্যমটা, সেটা একটু ভালো করে ক্লিয়ার থাকতে হবে কিন্তু। তাহলে আমি যদি এখানে এটার প্রকাশ মাধ্যমটা বলি যে এরিয়ার সূত্র ছিল এটা, তাহলে আমি এটাকে লিখতে পারি রুটের পরিবর্তে আমি লিখলাম যে স্কোয়ার্ড। এরপরে আমার যে প্রকাশ মাধ্যম ছিল আমি ব্র্যাকেট দিয়ে দিলাম, কারণ পুরোটার উপর রুট আছে, তো এই জন্য পুরোটা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। আমার ম্যাথমেটিক আমরা যেরকম যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ভিতরে ইউজ হয়ে গেছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, এখানে সবগুলোই ফার্স্ট ব্র্যাকেট হবে। তাহলে আমি এই রুট পুরোটার উপর রুট আছে, সেজন্য আমি ফার্স্ট ব্র্যাকেট একদম সবার জন্য ব্যবহার করে ফেলছি। দেখো এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এটা সবার জন্য করা হলো, ক্লিয়ার। এরপরে ভিতরে আমার ছিল s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এখন ইন্টু বলতে কিন্তু হ্যাশ চিহ্ন ব্যবহার করতেছো, ক্লিয়ার। আর এখানে রুট দেখো স্কোয়ার লিখলাম, দেন আমার লেখা আছে যে পুরোটার জন্য সেহেতু তুমি এখানে কিন্তু বন্ধনী মানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারো। সেটা আমি লিখিনি, সেটা অবশ্যই লিখে দেবে, সেটা আমার ভুল হয়েছে বলতে হবে। তাহলে সেই ক্ষেত্রে স্কোয়ার আমি লিখেছি, দেন আমার ছিল a ইন্টু a, লিখলাম a#a মাইনাস b#b, ভাগ চিহ্ন, সেটাকে তো ভাগ চিহ্ন ভাগ লেখা যাবে না, এইভাবে a চিহ্নটাও দেওয়া যাবে না, দিতে হবে এটা। তারপর লেখা আছে 4 ইন্টু a ইন্টু b, লিখলাম 4#a#b, ক্লিয়ার। একইভাবে একটা এমসিকিউর কোশ্চেন লিখলাম, পাওয়ার 4,2 প্লাস 3 মোট 5 প্লাস 6। তো পাওয়ার 4,2 মানে কি, যে 4² মানে 16, 13 মোট 5 মানে কি, যে 5 দিয়ে 13কে ভাগ করলে ভাগশেষ কত থাকে, 3, লিখলাম 3, 6 তো 6, যোগ করলে 25। মানে একসাথে তোমাকে আমি পাওয়ারের এক্সপ্রেশন প্লাস হচ্ছে মডুলাসের কাজ এর একটা এমসিকিউ সমন্বয় করে দিলাম। তো এখানে চলক, কিওয়ার্ড, এক্সপ্রেশন এগুলো একটু এমসিকিউ ভিত্তিক বোর্ড কোশ্চেনগুলো পড়ে ফেলবে, এটা তোমার হোমওয়ার্ক। আর একই সাথে বই থেকেও তোমার যে বইটা আমি পড়তে বলেছি, যে প্রকৌশল মুজিবুর রহমানের বই বা মাহবুবুর রহমান বই, যারই বই হোক, সেটা একটু গুরুত্ব সহকারে পড়বা।
আর আজকে এই পর্যন্তই। আমি যেটা পড়িয়েছি, যেটুকু পড়িয়েছি এটুকু হচ্ছে আমি স্লাইড বা যে নোটটা সেটা আমি দিয়ে দেবো। একটু ভালো করে পড়তে থাকো, কারণ পড়াগুলো ক্রমান্বয়ে আস্তে আস্তে বাড়বে। আমি ক্রমান্বয়ে সি প্রোগ্রামে আস্তে আস্তে স্ট্রাকচার হতে শুরু করে সব ভিতর দিকে ঢুকে যাবো ইনশাল্লাহ।